আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ নম্বর অধ্যায় মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, এই অধ্যায়ের ৩ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। রহমান রহিম। ৩ নম্বর ক্লাসে আজকে আমি তোমাদের সাথে ৫ থেকে ৮ পর্যন্ত মোট ৪টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে ৫ নম্বর অঙ্কটি কুমিল্লা বোর্ড ২০১৫ সালে এসেছিল। মেসার্স লিমিটেড এর ২০১৬ সালের নভেম্বর মাসের তথ্যাবলী নিম্নরূপ। তাহলে এখানে আমাদের যে তথ্য দেওয়া আছে সেই তথ্য থেকে আমাদের ক, খ, গ এবং এই তিনটা জিনিস আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা আসি ক নম্বরে বের করতে বলছে যে বিনিষ্ট পণ্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের বিনিষ্ট পণ্যের পরিমাণের যে সূত্র সেটি আমরা আগে লিখবো। এখানে সূত্রটি হলো প্রারম্ভিক মজুত যোগ মোট ক্রয় যোগ কারখানা থেকে ফেরত মাইনাস মোট ইস্যু মাইনাস ক্রয় ফেরত মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে এখানে আমাদের প্রথমে প্রারম্ভিক মজুত ছিল 250 কেজি 15 টাকা ধরে। যেহেতু এখানে আমরা শুধু পরিমাণ বের করবো, তাই এখানে আমাদের শুধু কেজিগুলো আসবে, দরটা আসবে না। তাহলে 250 কেজি এখানে নামালাম প্রথমে। আর মোট ক্রয় আছে এখানে, এই 8 তারিখে একটা ক্রয় করছি, এখানে কিন্তু আর কোথাও ক্রয় নাই, তার মানে আমরা শুধু 8 তারিখে একবার ক্রয় করছি, তাই এখানে 300 কেজি আসবে। যদি এখানে আমরা আরো ক্রয় করতাম তাহলে সবগুলো ক্রয় একসাথে যোগ করে এখানে নামাতাম। যেহেতু শুধু এখানে একটা আছে 300 কেজি, এই জন্য আমাদের মোট ক্রয় পরিমাণ হবে 300 কেজি। তারপর আমরা দেখতে হবে যে কারখানা হতে ফেরত। কারখানা হতে ফেরত বলতে বোঝানো হয় প্রথমে আমরা যে পণ্যটা গুদামঘর বা গোডাউন থেকে ইস্যু করে কারখানা নিয়ে গেছিলাম, সেই পণ্যটা পুনরায় কারখানা থেকে গুদামে বা গোডাউনে ফেরত আসছে। তার মানে এটা কিন্তু গুদামে বা গোডাউনে কিন্তু আমাদের পণ্য পরিমাণটা বৃদ্ধি পায়। যতবার কারখানা থেকে ফেরত আসবে ততবার কিন্তু আমাদের গোডাউনে বা গুদাম করে পণ্যের পরিমাণটা বৃদ্ধি পাবে বা বাড়বে। এই জন্য আমাদের যখন মাল খতিয়ান করব তখন এই ফেরতটা অবশ্যই ক্রয় করে দেখাতে হবে। তাহলে এখানে কারখানা এই যে গুদামে ফেরত আসছে কত, 20 কেজি। গুদাম বলতে বোঝানো হয় যেখানে পণ্য বা কাঁচামাল স্টক করে রেখে দেওয়া হয়। তাহলে এখানে 20 কেজি, এই 20 কেজি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আর মোট ইস্যু আছে এখানে যে কবার ইস্যু করছি। ইস্যু বলতে বোঝানো হয় গুদাম ঘর থেকে বা গোডাউন থেকে প্রয়োজন অনুসারে কারখানায় নিয়ে যাওয়া। 12 তারিখে একবার ইস্যু করছি 340 কেজি, আবার 28 তারিখে ইস্যু করা হয়েছে 180 কেজি। তাহলে আমাদের মোট ইস্যু হলো 340 আর 180, দুটো যোগ করলে আমাদের আসবে 520 কেজি। তাহলে আমাদের মোট ইস্যু পরিমাণ হবে 520 কেজি। আর ক্রয় ফেরতের পরিমাণ হলো বলতে বোঝানো হয় যেটা আমরা ক্রয় করছিলাম আগে সেটা যদি আমরা ফেরত দেই সেটাই কিন্তু ক্রয় ফেরত। এই যে সরবরাহকারী নিকট ফেরত, সরবরাহকারী বলতে বোঝানো হয় যাদের কাছ থেকে আমরা কাঁচামাল বা পণ্যদ্রব্য ক্রয় করে থাকি। অর্থাৎ যারা আমাদেরকে পণ্যদ্রব্য সরবরাহ করে থাকে তারা কিন্তু সরবরাহকারী। অর্থাৎ যারা আমার কাছে পণ্যদ্রব্য বিক্রি করে বা যাদের কাছে আমরা ক্রয় করি তারাই কিন্তু সরবরাহকারী। আর তাদেরকে যদি আমরা পণ্য ফেরত দিই তাহলে সেটা অবশ্যই ক্রয় ফেরত ধরতে হবে। আর ক্রয় ফেরতের কারণে আমাদের কিন্তু গোডাউন বা গুদাম ঘরে পণ্যের পরিমাণটা কমে যায়। এই জন্য আমরা যখন মাল খতিয়ান করব তখন কিন্তু এই সরবরাহকারী নিকট ফেরত বা ক্রয় ফেরত অবশ্যই ইস্যু করে দেখাতে হবে। তাহলে আমাদের ক্রয় ফেরতের পরিমাণ ছিল 30 কেজি, তাহলে এখানে 30 কেজি নামাবো। আর সমাপনী মূল পণ্য ছিল আমাদের 250 কেজি, এই যে 250 কেজি নামালাম। তারপরে এই ব্র্যাকেটটুকু যোগ করলে আমাদের যে মানটা আসবে 20 কেজি, সেখান থেকে যদি আমরা এই 250 কেজি বিয়োগ করি তাহলে আমাদের নেগেটিভ মান আসবে হলো 230 কেজি। এই যে ব্র্যাকেট দিয়ে আটকানো দেওয়া মানে এটা নেগেটিভ মান, ঠিক আছে। তাহলে বিনিষ্ট পণ্য বা ঘাটতি পণ্যের মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা অবশ্যই আমাদের মাল খতিয়ান করার সময় আমাদের ক্রয় করে দেখাতে হবে। আর যদি এখানে পজিটিভ হয় তাহলে সেটা অবশ্যই আমাদের মাল খতিয়ান করার সময় ইস্যু করে দেখাতে হবে। আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারছো। খ নাম্বার বলছে যে পরের মাল আগে ছাড়া পদ্ধতিতে 15 এবং 18 তারিখের ফেরত মালের মূল্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা 15 তারিখে ফেরত মালের মূল্যটা বের করব। তাহলে 15 তারিখে বলা হয়েছে সরবরাহকারী নিকট ফেরত 30 কেজি 8 তারিখের পণ্যটা। তাহলে এখানে 8 তারিখে আমরা কাঁচামাল ক্রয় করছিলাম 300 কেজি, এই 300 কেজি থেকে মাত্র 30 কেজি ফেরত দেওয়া হয়েছে। তাহলে 30 কেজি রেট ছিল আমাদের 18 টাকা করে। যেহেতু আমাদের এই যে 8 তারিখে বলছে, এখানে তারিখ বলে দিছে, তার মানে 8 তারিখে যে রেট থাকবে ওই রেটই কিন্তু আমাদের ফেরত দিতে হবে। তাহলে আমাদের 8 তারিখে রেট ছিল 18 টাকা করে, এই 18 টাকা দিয়ে গুণ করতে হবে। 30 কেজি 18 টাকা দিয়ে গুণ করলে আমাদের আসবে 540 টাকা। তারপর আমরা আসি নভেম্বরের 18 তারিখে। এখানে 18 তারিখে আমাদের কি করা হয়েছে, এখানে গোদামে ফেরত দেওয়া হয়েছে 20 কেজি 12 তারিখের পণ্য। তাহলে এখানে আমাদের 12 তারিখে মোট ইস্যু করা হয়েছে 340 কেজি। এখানে বলছে যে পরের মাল আগে ছাড়ের পদ্ধতি। আর পরের মাল আগে ছাড়া পদ্ধতি হলো লিফো পদ্ধতি। আর লিফো পদ্ধতির মূল থিম হলো যে পণ্য বা কাঁচামাল সর্বশেষ ক্রয় করা হবে, অর্থাৎ গুদামে বা গোডাউনে সর্বশেষ নেওয়া হবে, সেটাই আমাদের কি করতে হবে, আগে বের করতে হবে। তাহলে সর্বশেষ যেটা ক্রয় করছি 8 তারিখে 300 কেজি, এই 300 কেজি আগে বের করব।
অর্থাৎ 300 আমরা বের করছি মোট 340 কেজি। এই 340 এর মধ্যে এই 300 আগে বের করব, আর এই 250 কেজি থেকে বের করব 40 কেজি, তাহলে আমাদের মোট হবে 340 কেজি। যেহেতু আমরা এই 300 আগে বের করছি আর পরে বের করছি হলো 250 থেকে মাত্র 40 কেজি, যেটা আমরা সবার পরে বের করব, মানে সবার পরে যেটা বের করব যে রেটে, ওই রেটে আমাদের এখানে ধরতে হবে। তাহলে আমাদের এই 340 বের করার জন্য প্রথমে বের করেছিল 300 কেজি, আর পরে বের করেছিল হলো এখান থেকে 40 কেজি। যেহেতু এটা পরে বের করছি, তার মানে এখানে 15 টাকা রেট আছে, এই 15 টাকা করে এখানে ধরতে হবে। তাহলে 20 কেজির সাথে যদি 15 গুণ করি, তাহলে আমাদের মান আসবে হলো 300 টাকা। তাহলে 540 আর 300 যোগ করলে আমাদের আসবে 840 টাকা। আশা করি তোমরা এই খ নাম্বারটা বুঝতে পারছো। যদি এই অঙ্কটা যদি এখানে বলতো যে আগের মাল আগে ছাড়ের পদ্ধতি অর্থাৎ ফিফো পদ্ধতি, তখন কিন্তু এই 340 কেজি যখন বের করবো, তখন কিন্তু আমাদের এই সর্বপ্রথম এই 250 বের করতে হবে আগে, আর বাকি এখান থেকে বের করতে হবে 90 কেজি। তার মানে 250 কেজি আগে বের করবো, আর এখান থেকে বের করবো 90 কেজি। তার মানে 250 আর 90 যোগ করলে কিন্তু আমাদের 340 কেজি হবে। তখন কিন্তু আমাদের যেহেতু পরে বের করছি এখান থেকে 90 কেজি 18 টাকা করে, তখন কিন্তু আমাদের এখানে 18 টাকা গুণ হইতো যদি এটা আমাদের ফিফো পদ্ধতি বলতো। যেহেতু এখানে লিফো পদ্ধতি বলছে, এই জন্য আমাদের পরে যেটা বের করছি অর্থাৎ এখান থেকে যে পরে বের করছি 40 কেজি 15 টাকা করে, এই 15 টাকা করে আমাদের ফেরত দিতে হবে। আশা করি তোমরা এই খ নাম্বারটা বুঝতে পারছো। গ নাম্বার বলছে যে আগে মাল আগে সারের পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। মাল খতিয়ান কিন্তু সেম আগের মতো বের করবো। তাহলে মাল খতিয়ানে প্রথমে আমাদের প্রারম্ভিক জের লিখবো। এই যে প্রারম্ভিক জের 250 কেজি ছিল, 15 টাকা করে গুণ করলে আমাদের আসবে 3750 টাকা। আমরা 8 তারিখে কাঁচামাল ক্রয় করছি, তাহলে এখানে ক্রয় ঘরে লিখবো 300 কেজি 18 টাকা করে গুণ করলে আমাদের আসবে হলো 5400 টাকা। তাহলে প্রথমে আমাদের ব্যালেন্স যেটা আছে সেটা নামাবো, তারপরে 300 এখানে যেভাবে আছে সেভাবে নামাবো। নভেম্বরের 12 তারিখে ইস্যু করা হয়েছে 340 কেজি। তাহলে 340 কেজি আমরাই বলছে যে আগের মাল আগে সারে পদ্ধতি, মানে ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতির মূল কথা হলো যে সবার আগে যেটা ক্রয় করছিলাম মানে পুরাতন পণ্যটা আগে বের করতে হবে। তাহলে এখানের মধ্যে কিন্তু দুই রেটের পণ্য আছে, একটা হলো 15 টাকা করে, একটা হলো 18 টাকা করে। এটা কিন্তু সবচেয়ে পুরাতন আর এটা কিন্তু নতুন, তার মানে এটা আগে বের করতে হবে। তাহলে 250 আগে বের করবো, 15 টাকা করে গুণ করলে আমাদের আসবে 3750। আর এই 300 থেকে বের করবো 90 কেজি, কারণ দুইটা মিলে আমাদের 340 কেজি হতে হবে। তাহলে 250 আগে বের করলাম, আর এই 300 থেকে বের করবো হলো আমাদের 90 কেজি, আর 90 টাকা করে রেট হলো 18 টাকা করে। তাহলে এই 90 দিয়ে গুণ করলে আমাদের এই 1620 টাকা আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো এই 250 কিন্তু আর নাই, এই 250 কিন্তু সম্পূর্ণ বের করছি, আর এই 300 থেকে বের করছি হলো 90 কেজি, আর বাকি থাকে হলো 210 কেজি। এই 210 কেজি হলো এই 300 কেজি থেকে, আর 300 কেজি রেট হলো 18 টাকা করে, এই জন্য 18 টাকা হবে। আর গুণ করলে আমাদের আসবে এই মানটা আসবে। আশা করি তোমরা এই নভেম্বর তারিখে এটা বুঝতে পারছো। নভেম্বরের 15 তারিখে সরবরাহকারীকে ফেরত দেওয়া হয়েছিল 30 কেজি। 8 তারিখে সরবরাহকারীকে ফেরত বলতে বোঝানো হয় ক্রয় ফেরত, অর্থাৎ যে মালটা আমরা ক্রয় করে গুদাউনে বা গুদাম করে রাখছিলাম, সেই মালটা বা কাঁচা মালটা আমাদের পুরোটা কি করতে হবে, যাদের কাছে ক্রয় করছে তাদেরকে ফেরত দিতে হবে। এই জন্য আমাদের গুদাউনে বা গুদাম করে কিন্তু এই কাঁচামাল পরিমাণটা কমে যাবে। এই জন্য আমাদের দেখাতে হবে ইস্যু করে। যতবার কাঁচামালটা যদি মনে করো কোনো কারণে আমাদের গুদাম করে বা গুদাউনে কাঁচামাল পরিমাণটা কমে যায়, তখন সেটা অবশ্যই ইস্যু করে দেখাতে হবে। আর গুদাউনে বা গুদাম করে যদি কাঁচামাল বাড়ে বা বৃদ্ধি পায়, তাহলে আমাদের ক্রয় করে দেখাতে হবে। অর্থাৎ কমে গেলে ইস্যু করে দেখাবো, আর বাড়লে ক্রয় করে দেখাবো। আর সরবরাহকারীকে ফেরত বলতে বোঝানো হয় ক্রয় ফেরত। আর সরবরাহকারীকে ফেরত দিলে আমাদের গুদাউনে বা গুদাম করে কাঁচামালটা কমে যায়, এই জন্য আমাদের এটা ইস্যু করে দেখাতে হবে। তাহলে আমাদের 30 কেজি, আর এখানে তারিখ দেওয়া আছে কয় তারিখের, 8 তারিখের। আর 8 তারিখে ক্রয় করছিলাম আমাদের 18 টাকা করে, তাহলে এখানে আমাদের 18 টাকা করে রেট ধরতে হবে। তাহলে দুটো গুণ করলে আমাদের আসবে 540 টাকা। আর যেহেতু আমাদের কাঁচামাল পরিমাণটা কমে গেছে, তাই এখানে জন্য আমাদের কি করতে হবে, এই 210 থেকে এই 30 বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের থাকে কত, 180 কেজি। তার মানে এই 210 কেজি থেকে কিন্তু 30 কেজি আমরা ফেরত দিয়ে দিছি, তাহলে বাকি থাকে 180 কেজি। 18 টাকা করে গুণ করলে আমাদের এই মানটা আসবে। আর গুদামের থেকে ফেরত বলতে বোঝানো হয় আগে ইস্যু করে কারখানায় নিয়ে গেছিলাম, মানে আগে গুদাম বা গুদাম ঘর থেকে বের করে কারখানায় নিয়ে গেছিলাম, পুনরায় কারখানা থেকে ফেরত এসে গুদাম ঘরে বা গুদামে রাখা হয়েছে। এই জন্য যতবার কারখানা থেকে বা গুদামে ফেরত আসবে, ততবার কিন্তু আমাদের গুদামে বা গুদাম ঘরে কিন্তু কাঁচামাল বা পণ্যদ্রব্য বৃদ্ধি পাবে। এই জন্য এটা অবশ্যই আমাদের ক্রয় করে দেখাতে হবে। তাহলে 20 কেজির আমরা কিন্তু এটা ক্রয় করে দেখাবো। এই যে গুদামে ফেরত দিচ্ছে 20 কেজি, আর এখানে রেট ছিল 18 টাকা করে, এখানে 18 টাকা গুণ হবে। তাহলে দুটো গুণ করলে আমাদের আসবে হলো 360 টাকা।
যেহেতু আমাদের ফেরত আসছে, তাহলে আগে ছিল আমাদের 180 কেজি, আর 20 কেজি আরো কারখানা থেকে ফেরত এসে গোডাউনে বা গুদাম করে রাখা হয়েছে, এই জন্য আরো 20 কেজি বৃদ্ধি পাইছে। 120 এর সাথে আমাদের 20 কেজি যোগ করলে আমাদের আসবে হলো 200 কেজি, 18 টাকা করে গুণ করলে আমাদের আসবে হলো 3600 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 28 তারিখে আমাদের কারখানা ইস্যু 180 কেজি। কারখানা ইস্যু বলতে বোঝানো হয় গোডাউন বা গুদাম ঘর থেকে কাঁচামাল বের করে কারখানায় নিয়ে যাওয়া। তাহলে আমাদের গোডাউন বা গুদাম ঘর থেকে বের করছি 180 কেজি, আর 180 কেজি আমাদের ইস্যু করে দেখাতে হবে 180 কেজি, আর আমাদের আগে ছিল হলো 200 কেজি। এই 200 কেজি থেকে 180 বের করলাম, আর 200 কেজি রেট ছিল 18 টাকা করে, এখানে 18 টাকা ধরতে হবে, দুটো গুণ করলে আমাদের আসবে হলো 3240 টাকা। এই 200 কেজি থেকে আমাদের 180 কেজি বের করার পরে আমাদের থাকবে হলো বাকি 20 কেজি, 18 টাকা করে 360 টাকা। আশা করি তোমরা এই 28 তারিখে এটা বুঝতে পারছো। নভেম্বরের 30 তারিখে বলছে যে গুদামে সমাপনী মূল পণ্য 250 কেজি। এই সমাপনী মূল পণ্য করার আগে আমাদের কিন্তু যে বিনষ্ট পণ্য ছিল সেটা কিন্তু আমাদের বের করতে হবে আগে, মানে এই এন্ট্রিটা আগে দিতে হবে, বিনষ্ট পণ্যের এন্ট্রিটা। আর সমাপনীর এন্ট্রি কিন্তু সবার শেষে হবে, এটা কিন্তু অটোমেটিক বের হয়ে যাবে। সমাপনী পরে কিন্তু আর কোনো এন্ট্রি হবে না। তার আগে যত ঘাটতি বা বিনষ্ট পণ্য বা নষ্ট পণ্য আছে সেগুলো আমাদের দেখাতে হবে। আর যে তারিখ দেওয়া নাই, আর নষ্ট পণ্য বিনষ্ট পণ্য বা ঘাটতি যদি তারিখ দেওয়া না থাকে, তাহলে যে তারিখ মাসের শেষ তারিখটা দেখাতে হবে। যেহেতু এখানে তারিখ দেওয়া নাই, তার মানে সর্বশেষ যে তারিখ 30 তারিখ, সেই 30 তারিখ আমরা দেখাবো এখানে। তাহলে বিনষ্ট পণ্য হবে 230 কেজি। এটা আমাদের কিন্তু ক্রয় করে দেখাইছি। কেন দেখাইছি? কারণ এটা নেগেটিভ ছিল। যদি এই মানটা পজিটিভ হতো তাহলে কিন্তু আমরা ইস্যু করে দেখাতাম। প্রায় 99% অঙ্কের মধ্যে কিন্তু এই ঘাটতি বা বিনষ্ট পণ্যের পরিমাণ কিন্তু পজিটিভ আসে, কিন্তু হঠাৎ একটা অঙ্ক বা দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ আসতে পারে। নেগেটিভ আসলে এই ক্রয় করে বসবে, আর যদি পজিটিভ আসে বিনষ্ট পণ্য বা ঘাটতি পণ্য, তাহলে অবশ্যই সেটা ইস্যু করে দেখাতে হবে। এটাই মূল কথা। আর এখানে বিনষ্ট পণ্য হবে আমাদের বিনষ্ট পণ্য বা ঘাটতি পণ্যগুলো ফিফো পদ্ধতি বললে ফিফোর মধ্যে দেখাবো, আর লিফো পদ্ধতি বললে লিফো পদ্ধতির যে পদ্ধতি সেটা ভাবে দেখাবো। অর্থাৎ ইস্যুর মতো আমাদের এই বিনষ্ট বা ঘাটতি পণ্যগুলো দেখাতে হবে। যেহেতু আমাদের এখানে এক রেটের পণ্য আছে, শুধুমাত্র 18 টাকা রেট আছে, এদের এখানে 18 টাকা দেখাতে হবে। যদি এখানে 2 রেটের পণ্য থাকতো আর ফিফো পদ্ধতির আগেরটা আমরা আগে বের করতাম, তাহলে পর্যায়ক্রমে নিচেটা বের করতাম। আর লিফোর ক্ষেত্রে নিচেটা আগে বের করতাম, পর্যায়ক্রমে উপর থেকে বের করতাম। মানে ইস্যু যেভাবে করি সেম ভাবে করতে হবে। তাহলে আমাদের আগে ছিল 20 কেজি 18 টাকা করে, আর যেহেতু এটা ক্রয় ঘরে দেওয়া হয়েছে, তার মানে কি এটি গোডাউনে বা গুদামে কি আমার পণ্য দ্রব্য বাড়বে। এই জন্য 20 এর সাথে এই 230 যোগ করলে আমাদের আসবে হলো 250, 18 টাকা করে গুণ করলে আমাদের আসবে 4500 টাকা। তাহলে আমাদের সমাপনী মূল পণ্যের মূল্য হবে 250 একক 4500 টাকা। কারণ এখানে আমাদের কিন্তু সমাপনী মূল পণ্য এই 250 কিন্তু বানাতে হবে, কারণ সমাপনী মূল পণ্য কিন্তু আমাকে দেওয়া ছিল 250 কেজি। এটি কিন্তু আমাদের বানাতে হবে এখানে 250 কেজি হয়। অর্থাৎ যতগুলো অঙ্কের মধ্যে এই সমাপনী মূল পণ্য মান যদি দেওয়া থাকে, তাহলে সেটাই আমাদের বানাতে হবে। অর্থাৎ সেটা যেন আমাদের এই লাস্টের রেজাল্টটা মিলে। আশা করি তোমরা এই 5 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। এই 5 নম্বর অঙ্কটা কিন্তু একটু জটিল, তবে কয়েকবার করলেই এটার কোনো সমস্যা থাকবে না। তারপর 6 নম্বর অঙ্কে আসি। 6 নম্বর অঙ্কটি বরিশাল বোর্ড 2015 সালে আসছিল। তো এখানে সময় লিমিটেড এর 2008 মার্চ মাসের পণ্যের তথ্য নিম্নরূপ। এখানে মার্চ মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত বিভিন্ন লেনদেনের পরিমাণ দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে বলছে ক নম্বরে মার্চ মাসের মোট ক্রয় পরিমাণ নির্ণয় করো। তাহলে ক্রয় নম্বরে আমরা আগের মতোই বের করব, তারিখ, বিবরণ, একক, দর, টাকা। তাহলে শুধুমাত্র ক্রয়গুলো আসবে। তাহলে মার্চের 5 তারিখে প্রথম ক্রয় করছি আমরা। এখানে 5 তারিখে ক্রয় পরিমাণ কত কেজি দেখো, 100 কেজি, 5 টাকা 20 পয়সা করে, এই যে 5 টাকা 20 পয়সা। আবার মার্চের কত তারিখে ক্রয় করছি দেখো তো, এই যে 15 তারিখে ক্রয় করছি, 15 তারিখে। তারপরে ক্রয় করছি 20 তারিখে, আর ক্রয় নাই। তার মানে 5 তারিখ, 15 তারিখ এবং 20 তারিখ এই তিনটা লেনদেন কিন্তু আমাদের এখানে আসবে, যে 5 তারিখ, 15 তারিখ এবং 20 তারিখ। তাহলে ক্রয় করছি প্রথমে কত, 100 কেজি, আর 160 কেজি 5 টাকা 40 পয়সা করে, আর 200 কেজি 5 টাকা 60 পয়সা করে। তাহলে এখানে আমাদের যার যার এককের পরিমাণ নামাইছি আর দর নামাইলাম, নামিয়ে কি করবো, গুণ করে দিব। এই দুটো গুণ করে দিলে কিন্তু আমাদের এই মানগুলো বের হয়ে যাবে। তাহলে এই সব যোগ করলে আমাদের হবে 460 একক, আর এখানে যোগ করলে আসবে আমার 2504 টাকা। আশা করি তোমরা এই মূল ক্রয় পরিমাণটা বুঝতে পারছো। তারপর খ নাম্বার বলছে যে 1, 5, 8 এবং 26 তারিখে তথ্য দিয়ে আগের মাল আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করতে বলছে। যেহেতু এখানে তারিখগুলো বলে দিছে, এই তারিখ দিয়ে আমাদের কিন্তু এই মাল খতিয়ানটা করতে হবে।
তাহলে আমাদের মার্চের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 200 একক 5 টাকা করে। তাহলে এখানে আমাদের প্রথমে প্রারম্ভিক জিল লিখবো 200 একক 5 টাকা করে, গুণ করলে আসবে আমাদের 1000 টাকা। তারপর বলছে যে 5 তারিখে আমরা আবার ক্রয় করছি 100 একক 5 টাকা 20 পয়সা করে। তাহলে এখানে ক্রয় লিখবো, এই ক্রয় করে দিব 100 টাকা 100 একক 5 টাকা 20 পয়সা, গুণ করলে আমাদের আসবে হলো 520 টাকা। তাহলে আগের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটাকে নামাবো, আর এখানে যা আছে এখানে তাই নামাবো। তার মানে সময় দেখো এখানে কিন্তু দুই রেটের পণ্য আছে, এটা 5 টাকা আর একটা 5 টাকা 20 পয়সা। এটা কিন্তু পুরাতন, এটা কিন্তু নতুন। যেহেতু আমরা বলছি যে আগের মাল আগে যায় পদ্ধতি, মানে ফিফো পদ্ধতি। আর ফিফো পদ্ধতির মূল কথা হলো পুরাতন আগে বিক্রি হবে, মানে পুরাতন আগে বের করতে হবে গুডাউন বা গুদাম ঘর থেকে। তারপর আমাদের 8 তারিখে ইস্যু করা হয়েছে 240 কেজি। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা আগের মাল আগে যায় পদ্ধতি করতেছি, তার মানে পুরাতন আগে বের করবো। এই 200 আগে বের করবো, 200 রেট ছিল 5 টাকা করে, আর এখান থেকে বের করবো হলো 40 কেজি। তার মানে এই দুইটা মিলে আমাদের এই 240 কেজি হতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এই 40 কেজি বের করবো হলো এই 100 একক থেকে। তাহলে 100 এককের রেট ছিল 5 টাকা 20 পয়সা। তাহলে এই 40 কেজি রেট হবে 5 টাকা 20 পয়সা। এখন যার যার এককের সাথে এই দর গুণ করলে আমাদের কিন্তু এই টাকাগুলো বের হয়ে যাবে। এখন দেখো এই 200 কিন্তু আর নাই, এই 200 কিন্তু আমরা সম্পূর্ণ বের করছিলাম। ইস্যু মানে বের করা, গুদাম বা গুডাউন থেকে বের করা। এই 200 কেজি কিন্তু আর নাই, আর 100 থেকে বের করছি 40 কেজি। তাহলে বাকি থাকে আমাদের 60 কেজি। আর এই 60 কেজি রেট হবে, যেহেতু এটা রেট ছিল 5 টাকা 20 পয়সা, এটা রেটও কিন্তু 5 টাকা 20 পয়সা হবে। তাহলে এই দুটো গুণ করলে আমাদের আসবে 312 টাকা। তারপর আমাদের বলছে হচ্ছে 26 তারিখ। 26 তারিখে বলছে এখানে এই যে দেখো শখের নিচে দেওয়া আছে 26 তারিখে 20 একক মাল ঘাটতি পেয়েছেন। যেহেতু এখানে 20 একক মাল ঘাটতি পেয়েছেন, এটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু বলা নাই, আমরা এটা ধরতে হবে পজিটিভ। আর ঘাটতি সবসময় সাধারণত পজিটিভই হয়। আর যত বড় ধরনের ঘাটতি বা বিনষ্ট পণ্য আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের ইস্যু করে দেখাতে হবে। ঘাটতির কারণে কিন্তু আমাদের গোডাউনে বা গুদাম ঘরে পণ্য পরিমাণটা কমে যায়, এই জন্য আমাদের ইস্যু করে দেখাতে হবে। এখানে আমাদের ঘাটতি পরিমাণ ছিল 20 কেজি, এখানে প্রথমে 20 কেজি দেখাবো। আর এই 20 কেজি আসবে আমাদের এই 60 একক থেকে, যেহেতু ব্যালেন্স আমাদের 60 একক ছিল, এই 60 একক থেকে এই 20 কেজি ঘাটতি হয়েছে, তাহলে বাকি থাকলো 40 কেজি। আর 60 এককের রেট হলো আমাদের 5 টাকা 20 পয়সা। তাহলে এখানে 5 টাকা 20 পয়সা দেখাতে হবে, এই দুটো গুণ করলে আমাদের আসবে হলো 104 টাকা। তাহলে আমাদের এই 60 কেজি থেকে এই 20 কেজি ঘাটতি হলে বাকি থাকে আমাদের 40 কেজি। আর এই 40 কেজি রেট হবে এই 5 টাকা 20 পয়সা করে, যেহেতু আমাদের এখানে এক রেটের পণ্য আছে এটাই হবে। তাহলে দুটো গুণ করলে আমাদের আসবে হলো 208। এটা কিন্তু আমাদের সমাপনী মূল পণ্য, অর্থাৎ 40 কেজি 208 টাকা। আশা করি তোমরা এই খ নাম্বারটা বুঝতে পারছো। গ নাম্বার বলছে যে 1, 5, 18 এবং 20 তারিখের তথ্য দিয়ে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করতে। ভারযুক্ত গড় পদ্ধতি কিন্তু সবচেয়ে সহজ। তাহলে 1, 5, 18, 20 এই তিনটা রেট কিন্তু আমাদের এখানে আসবে। তাহলে 1 তারিখে আমাদের প্রারম্ভিক যে ছিল আগের মতোই 200 কেজি 5 টাকা করে, দুটো গুণ করলে আমাদের আসবে হলো 1000 টাকা। আর 5 তারিখে আমাদের কিন্তু পণ্য ক্রয় করেছিল 100 কেজি 5 টাকা 20 পয়সা করে। তাহলে এখানে আমাদের ক্রয় লিখে ক্রয় করে 100 কেজি 5 টাকা 20 পয়সা নামাবো। তাহলে এই 100 সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের আসবে হলো 520 টাকা। তাহলে আমাদের আগে ছিল হলো 200 কেজি। আমরা জানি ভারযুক্ত গড় পদ্ধতির মূল কথা হলো এককের সাথে একক যোগ করব আর টাকার সাথে টাকা যোগ করব। তাহলে আমাদের আগে একক ছিল হলো 200 একক, আর নতুন কিছু হলো 100 একক। যতবার ক্রয় করবো ততবার যোগ হবে, আর যতবার ইস্যু করবো ততবার বিয়োগ হবে। তাহলে এই 200 সাথে 100 যোগ করলে আমাদের কিন্তু 300 হবে। আর আগে টাকা ছিল হলো 1001 টাকা, আর এখন টাকা হচ্ছে 520 টাকা। তাহলে যোগ করলে আমাদের আসবে হলো 1520 টাকা। এখন এই 1520 টাকাকে এই 300 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এই রেটটা বের হয়ে যাবে। তারপর আমাদের 18 তারিখে আসি। 18 তারিখে ইস্যু করছে 100 কেজি। তাহলে এই 300 থেকে ইস্যু করবে 100 কেজি, বাকি থাকে হলো 200 কেজি। আর 300 রেট ছিল আমাদের এই রেট ইস্যু করতে হবে। তাহলে এই দুটো গুণ করলে আমাদের আসবে হলো 560 টাকা। এখন আমাদের কি করতে হবে, এই 300 থেকে 100 বিয়োগ করবো, যেহেতু আমরা ইস্যু করছি। তাহলে একক থেকে একক বিয়োগ করবো, আর টাকা থেকে টাকা বিয়োগ করবো। তাহলে এই 300 থেকে 100 বিয়োগ করবো, আমাদের আসবে হলো 200 কেজি। আর এই টাকা থেকে এই টাকা বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের আসবে হলো 1013 টাকা। এখন আমাদের এই 1013 টাকাকে এই 200 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এই রেটটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমাদের 20 তারিখে আবার ক্রয় করছে 200 একক 5 টাকা 60 পয়সা করে। তাহলে আবার আমরা ক্রয় লিখবো, এই যে ক্রয় করে 200 একক 5 টাকা 60 পয়সা। তাহলে দুইটা গুণ করলে আমাদের আসবে হলো 1120 টাকা। আমাদের আগের ব্যালেন্স ছিল হলো 200 একক, আর নতুন কিনছে হলো 200 একক। তাহলে দুটো যোগ করলে আমাদের আসবে মোট 400 একক। আর আগের টাকা ছিল আমাদের 1013 টাকা, আর পরে কিনছে হলো 1120 টাকা।
তাহলে 1013 টাকার সাথে এই 1020 টাকা যোগ করলে আমাদের আসবে হলো 2133 টাকা। এখন এই 2133 টাকাকে এই 400 দিয়ে ভাগ করলেই আমাদের কিন্তু এই নতুন রেট বের হবে 5 টাকা 33 পয়সা। এটাই কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট, আর এটাই কিন্তু আমাদের সমাপনী মূল পণ্যের একক এবং টাকার পরিমাণ। আশা করি তোমরা এই 6 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। তারপর যদি বুঝতে কারো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। 7 নম্বর অঙ্কটি দিনাজপুর বোর্ড 2015 সালে আসছিল। সেতু লিমিটেড নিকট বছরের শুরুতে 8 টাকা ধরে 400 একক পণ্য মজুদ ছিল। তার মানে এটা কিন্তু আমাদের প্রারম্ভিক মজুদ। সারা বছরে সেতু লিমিটেড এর ক্রয় পরিমাণ ছিল নিম্নরূপ। তার মানে এখানে আমাদের কিন্তু সব ক্রয়ের পরিমাণ, এটা কিন্তু বছরের অঙ্ক। ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, মে মাসের 10 তারিখ, জুলাই মাসের 20 তারিখ এবং নভেম্বরের 15 তারিখ। তাহলে 9 টাকা ধরে 600 একক, 10 টাকা ধরে 500 একক, 11 টাকা ধরে 300 একক এবং 12 টাকা ধরে 200 একক। বছরের বিক্রয় পরিমাণ প্রতি একক 20 টাকা করে 1500 একক। তাহলে এই তথ্য থেকে আমাদের ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার বের করতে বলছে। ক নাম্বারে ছিল যে সমাপনী মূল পণ্যের একক নির্ণয় করো। তাহলে সমাপনী মূল পণ্যের সূত্র হবে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস নিট বিক্রয় মাইনাস ঘাটতি। এটি কিন্তু আমাদের সমাপনী মূল পণ্যের সূত্র। তাহলে আমাদের মানগুলো বসাই। প্রথমে প্রারম্ভিক মজুদ ছিল আমাদের 400 একক, আর নিট ক্রয় বলতে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিয়ে এখানে মোট ক্রয় আছে হলো 600, 500, 300, 200। তার মানে এই সবগুলো যোগ করলে 600 আর 500 যোগ করলে 1100, 300 যোগ করলে 1400 আর 200 যোগ করলে আমাদের আসবে 1600। তার মানে মোট 1600 হলো আমাদের ক্রয় পরিমাণ, আর এখানে কিন্তু কোনো ফেরত নাই, এই জন্য মোট ক্রয়টাকে নিট ক্রয় ধরা হয়েছে। তাহলে 1600 একক হলো আমাদের নিট ক্রয়, আর বিক্রি করছে আমাদের 1500 একক। তাহলে যোগ বিয়োগ করলে আর ঘাটতি কিন্তু অঙ্কে ছিল না। দেখো এখানে কোনো ঘাটতি ছিল না, ঘাটতি বা বিনষ্ট পণ্য ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে ঘাটতি বা বিনষ্ট পণ্যের মানটা এখানে বসে যোগ বিয়োগ করতাম, যেহেতু নাই এই জন্য আমাদের এখানে শূন্য ধরা হয়েছে। তাহলে আমাদের এখানে যোগ বিয়োগ করলে আমাদের আসবে হলো 500 একক। এটাই কিন্তু আমাদের সমাপনী মূল পণ্যের পরিমাণ। আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারছো। খ নাম্বার বলছে যে ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মূল পণ্যের মূল্য নির্ণয় করো। আর ভারযুক্ত গড় পদ্ধতি এখানে একটু লক্ষ্য করো সবাই, এখানে বিভিন্ন মাসে ক্রয় করা হয়েছে কিন্তু বিক্রয় কিন্তু কোনো তারিখ দেওয়া নাই, খালি বলছে যে মোট 1500 একক বিক্রি করা হয়েছে। যদি বিক্রয়ের তারিখ দেওয়া থাকতো তখন কিন্তু আমাদের মাল খতিয়ান যেভাবে করি সেভাবে করতে হইতো। যেহেতু এখানে বিক্রয় কোনো তারিখ দেওয়া নাই, বলছে যে সারা বছরের মোট 1500 একক বিক্রি করা হয়েছে, শুধু এটুকুই বলছে। কিন্তু কখন, কোন সময়, কোন তারিখে কত একক করে বিক্রি করছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। এই জন্য আমাদের এই অঙ্কটাকে এইভাবে করতে হবে। প্রথমে আমাদের প্রারম্ভিক মূল পণ্য বের করবো। 400 একক 8 টাকা করে দেওয়া আছে এখানে প্রারম্ভিক মজুদ, এই যে 400 একক 8 টাকা করে এখানে নামাবো। গুণ করলে আমাদের আসবে হলো 3200 টাকা। তারপর যার যার যে ক্রয় করছে আমরা এই ক্রয় এককের সাথে রেট গুণ করবো। 600 সাথে 9 টাকা করে, 10 টাকা করে 500 একক, 11 টাকা করে 300 একক এবং 12 টাকা করে 200 একক। এগুলো গুণ করলে এই যে ক্রয়গুলো গুণ করবো আমরা যে তারিখ দেওয়া আছে, যে তারিখ অনুসারে, এই তারিখ অনুসারে আমরা ক্রয়গুলো যার যার একক সাথে দর গুণ করলে আমাদের মোট একক আসবে হলো 2000 একক, আর মোট টাকা আসবে হলো 19,300 টাকা। এখন আমাদের গড় বের করতে হবে। তাহলে গড় একক ব্যয় হবে এই 19,300 টাকাকে এই 2000 দিয়ে ভাগ করলেই আমাদের কিন্তু এই 9 টাকা 65 পয়সা বের হবে। অর্থাৎ এই 19,300 টাকাকে এই 2000 দিয়ে ভাগ করতে হবে, এটা কিন্তু ভাগ চিহ্ন, ভাগ করলেই কিন্তু আমাদের এই 9 টাকা 65 পয়সা বের হবে। এটা কিন্তু আমাদের গড় ব্যয়। সুতরাং আমাদের সমাপনী মূল পণ্যের মূল্য হবে, আমরা এখানে কিন্তু সমাপনী মূল পণ্য বের করছিলাম 500 একক, তার সাথে কিন্তু এই 9.65 পয়সা গুণ করলেই আমাদের কিন্তু এই সমাপনী মূল পণ্যের পরিমাণ বের হয়ে যাবে, টাকার পরিমাণটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। গ নাম্বার বলছে যে আয় বিবরণী তৈরি করে মোট মুনাফা নির্ণয় করো। এই আয় বিবরণী বলতে বোঝানো হয় মোট আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আমাদের কিন্তু মোট লাভ বা নিট লাভ বের হয়ে যাবে। তাহলে আমাদের মোট বিক্রি ছিল 20 টাকা করে 1500 একক, গুণ করলে আমাদের আসবে হলো 30,000 টাকা। এই যে 1500 এককের সাথে যদি 20 গুণ করি আমাদের কিন্তু 30,000 টাকা আসবে। এটা কিন্তু মোট আয় মানে মোট বিক্রয়ের পরিমাণ, সেখান থেকে আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় বলতে বোঝানো হয় যতটুকু পণ্য বিক্রি করব তার ব্যয়কে বোঝানো হয়। তাহলে 1500 একক বিক্রি করছি, এই 1500 এককের ব্যয় হবে এই 9.65 পয়সা গুণ করলেই তাহলে আমাদের এই 1500 এককের ব্যয় পরিমাণ বের হবে 14,475 টাকা। এটাই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই 30,000 টাকার থেকে এই 14,475 টাকা বিয়োগ করলেই আমাদের কিন্তু এই 15,525 টাকা বের হবে। এটাই কিন্তু আমাদের মোট লাভ বা মুনাফা।
আশা করি তোমরা এই 7 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। 8 নম্বর অঙ্কটি ঢাকা বোর্ড 2016 সালে আসছিল। 2015 সালের জানুয়ারি মাসের নিম্নের তথ্যগুলো জনতা ট্রেডার্স হিসাবে বই থেকে সংগ্রহ করা হয়েছে। তাহলে এখানে যে তথ্য দেওয়া আছে এই তথ্য থেকে আমাদের ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার বের করতে বলছে। ক নাম্বারে বের করতে বলছে মোট প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলছে কেজি এবং টাকা। এখানে মোট প্রাপ্তি বলতে প্রারম্ভিক মজুত পণ্য সহ মোট ক্রয় পরিমাণটা যোগ করতে হবে। তাহলে আমাদের প্রারম্ভিক মজুত ছিল 600 কেজি 10 টাকা করে, আর ক্রয় ছিল 500 কেজি 12 টাকা করে, আবার 20 তারিখে ক্রয় ছিল 400 কেজি 13 টাকা করে। তাহলে এখানে আমাদের মোট প্রাপ্তির পরিমাণ হবে জানুয়ারি 1 তারিখ, 5 তারিখ এবং 20 তারিখ। কারণ জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক যে ছিল 600 একক 10 টাকা করে, গুণ করলে আসবে 6000 টাকা। আর 5 তারিখে ক্রয় করা হয়েছে আর 20 তারিখে ক্রয় করা হয়েছে। এই যে 5 তারিখে ক্রয় করা হয়েছে আর 20 তারিখে ক্রয় করা হয়েছে 500 একক 12 টাকা করে আর 400 একক 13 টাকা করে। তাহলে 500 একক 12 টাকা করে গুণ করলে আমাদের আসবে 6000 টাকা, আর 400 একক 13 টাকা করে গুণ করলে আমাদের আসবে 5200 টাকা। তাহলে এই সবগুলো যোগ করলে আমাদের আসবে 1500 একক, আর এই সবগুলো যোগ করলে আমাদের আসবে হলো 17200 টাকা। সবাই লক্ষ্য করো, ক নম্বরে আমাদের মোট প্রাপ্তির পরিমাণ বের করতে বলছে। এই প্রাপ্তির পরিমাণটা সাধারণত দুই ভাবে করা হয়। একটা হলো প্রারম্ভিক যে বা ব্যালেন্সের পরিমাণ দিয়ে করা যায়, আর একটা হলো প্রারম্ভিক ব্যালেন্স বাদ দিয়ে না দিয়েও করা যায়। তো এই অঙ্কের মধ্যে আমি দিয়ে করছি। তোমরা যদি এই প্রারম্ভিক জের বা ব্যালেন্স না দিয়ে করো তখন কিন্তু আমাদের রেজাল্ট আসবে হলো 500 একক আর কত 900 একক, আর টাকা হবে হলো 6000 টাকা আর 5200 টাকা, তার মানে 11200 টাকা আসবে যখন আমরা এই প্রারম্ভিক মূল পণ্য দিব না তখন। আর যখন আমরা প্রারম্ভিক মূল পণ্য দিয়ে করব তখন কিন্তু আমাদের রেজাল্ট হলো 1500 একক আর টাকা আসবে হলো 17200 টাকা। তার মানে মোট প্রাপ্তি যখন বের করতে বলবে তখন কিন্তু আমাদের দুই ভাবে করা যায়। এটা হলো প্রারম্ভিক মূল পণ্য দিয়ে করা যায়, আর এটা হলো প্রারম্ভিক মূল পণ্য না দিয়ে করা যায়। তোমরা যেভাবে করার জন্য মানে অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা এই ক নাম্বারটা বুঝতে পারছো। খ নাম্বার বলছে যে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ফিফো পদ্ধতি সেম আগের মতোই করবো। এখানে আমরা প্রথমে জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক মজুত ছিল 600 একক 10 টাকা করে, গুণ করলে আমাদের 6000 টাকা আসবে। আবার জানুয়ারি 5 তারিখে ক্রয় করছি আমরা এখানে এই যে 500 একক 12 টাকা করে, এই 500 একক 12 টাকা করে 6000 টাকা। তাহলে প্রথমে আমাদের ব্যালেন্স নামাবো আর এখানে যা আছে সেটা নামাবো। তারপর 10 তারিখে ইস্যু করছে 700 একক, যেহেতু ফিফো পদ্ধতি আর ফিফো পদ্ধতির মূল কথা হলো পুরাতন পণ্যটা আগে বের করতে হবে। যেহেতু মোট আমরা 700 একক ইস্যু করছি, আর এখানে কিন্তু আমাদের দুই রেটের পণ্য ছিল 10 টাকা করে আর 12 টাকা করে, আর এই 600 কিন্তু আমাদের পুরাতন আর 500 কিন্তু নতুন। তাহলে এই 600 কিন্তু আমাদের আগে বের করতে হবে। তাহলে 600 বের করলাম আর 500 থেকে বের করলাম মাত্র 100। তাহলে 600 টাকা রেট ছিল 10 টাকা করে আর 500 টাকা রেট ছিল 12 টাকা করে, তাহলে এখানে 12 টাকা হবে। তাহলে এই দুটো গুণ করলে আমাদের এই টাকা হবে। এখন দেখো এই 600 কিন্তু আমরা সম্পূর্ণ বের করছি, এই 600 কিন্তু আমাদের আর নাই। এখন এই 500 থেকে বের করছি মাত্র 100, আর বাকি থেকে গেল 400 একক। এই 400 কিন্তু এই 500 অংশ। তাহলে এই 400 একক 12 টাকা করে 4800 টাকা, কারণ এটা 12 টাকা করে ছিল। এই দুটো গুণ করলে কিন্তু আমাদের এই টাকাটা বের হবে। তারপর আমাদের 20 তারিখে ক্রয় করছে 400 একক 13 টাকা করে। তারপর এখানে আমাদের তাহলে আমাদের এখানে জানুয়ারি 20 তারিখ লিখে ক্রয় ঘরে 400 একক 13 টাকা করে, এই দুটো গুণ করলে আমাদের আসবে 5200 টাকা। সেম আগের মতোই এখানে 400 আগে নামে নিব, ব্যালেন্সের করে আগে যেটা থাকবে সেটা আগে নামে নিতে হবে। তারপর নতুন করে যে ক্রয় করছি সেটা আগে নামাবে এখানে 13 টাকা করে। দেখো এখানে কিন্তু দুই রেটের পণ্য আছে, একটা হলো 12 টাকা একটা হলো 13 টাকা। এই দুটো গুণ করলে কিন্তু আমাদের এই টাকা হবে। আর এই 400 কিন্তু পুরাতন আর এই 400 কিন্তু নতুন। 27 তারিখে আবার ইস্যু করছে 600 একক। তাহলে এই 600 একক যখন আমরা ইস্যু করবো এই প্রথম যে 400 আছে এটা আগে ইস্যু করবো। তাহলে এই 400 ইস্যু করবো 12 টাকা করে, এই যে 12 টাকা করে ইস্যু করলাম। আর এই 400 থেকে বের করবো হলো 200 একক। তাহলে এই 400 থেকে 200 একক বের করি, এই 400 রেট ছিল 13 টাকা করে, তাহলে এখানে 13 টাকা হবে। তাহলে এই দুটো গুণ করলে আমাদের আসবে 2600 টাকা। এখন দেখো এই 400 কিন্তু আমাদের আর নাই স্টকে, এই 400 কিন্তু আমরা সম্পূর্ণ বের করছি, আর এই 400 থেকে বের করছি 200। তাহলে এই 400 থেকে 200 বের করে থাকি তাহলে বাকি থাকে 200 একক 13 টাকা করে, আর গুণ করলে আমাদের আসবে 2600 টাকা। আশা করি তোমরা এই 27 তারিখে বুঝতে পারছো। 30 তারিখে বলছে যে পরিবহন বিনষ্ট পণ্য 20 কেজি 20 তারিখে ক্রয়কৃত। আমরা 20 তারিখে যেটা ক্রয় করছিলাম এই যে 20 তারিখে রেট ছিল 13 টাকা করে, এটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে পণ্যটা। তাহলে আমরা জানি পরিবহনে বিনষ্ট পণ্য বা ঘাটতি পণ্য এগুলো কিন্তু সবসময় ইস্যু করে আসবে। তাহলে ইস্যু করে আমার দেখাতে হবে 20 কেজি 13 টাকা করে, এই যে 13 টাকা করে ছিল। তাহলে আমরা ইস্যু করলে কি হয় পণ্যের পরিমাণটা কমে যায়, এই জন্য এই 200 থেকে এই 20 কমে দিলে আমাদের থাকে হইলো 180 কেজি 13 টাকা করে, গুণ করলে আমাদের 2340 টাকা আসবে। আশা করি তোমরা এই বিনষ্ট পণ্য বুঝতে পারছো। বিনষ্ট পণ্য ঘাটতি পণ্য এগুলো সবসময় আমাদের ইস্যু করে দেখাতে হবে।
আর ইস্যু করে যখনই দেখাবো তখন কিন্তু আমাদের ব্যালেন্সের পরিমাণটা কমে যাবে। যতবার ইস্যু করে দেখাবো ততবার কিন্তু আমাদের ব্যালেন্স বা জের কমবে। আর ক্রয় করে দেখালে ব্যালেন্স বা জের কিন্তু অবশ্যই বাড়বে। ব্যালেন্স বা জের বলতে বোঝানো হয় গোডাউন বা গুদামঘর, ঠিক আছে? যতবার ক্রয় করব ততবার কিন্তু এই গোডাউন বা গুদাম ঘরে পণ্যটা বাড়বে, আর যতবার ইস্যু করবো ততবার কিন্তু এই ব্যালেন্স বা জের বা যেটাকে আমরা গোডাউন বা গুদাম ঘর মনে করি সেটা কিন্তু কমবে। তাহলে 30 তারিখে আমাদের বিনষ্টের পরিমাণ ছিল 20 একক, আর আগে ছিল 200 একক। এই 200 একক থেকে এই 20 একক বাদ দিলে আমাদের থাকে হলো 180 একক। আর এই 200 এককের রেট ছিল 13 টাকা করে, তাহলে এখানে 13 টাকা করে হবে। আর এই দুটো গুণ করলে আমাদের হবে 2340 টাকা। আর এটাই কিন্তু আমাদের সমাপনী মূল পণ্যের একক আর টাকার পরিমাণ। তাহলে আমাদের সমাপনী মূল পণ্যের একক হবে 180 একক, আর টাকা হবে 2340 টাকা। আশা করি তোমরা এই খ নাম্বারটা সম্পূর্ণ বুঝতে পারছো। গ নাম্বার বলছে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এখানে কোন পদ্ধতি সেটা কিন্তু বলা নাই। তার মানে অঙ্ক যেহেতু পিপো পদ্ধতি, তার মানে আমরা ধরে নিতে হবে যেটা পিপো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। আর আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের করবো সবসময় ইস্যু থেকে। যতবার ইস্যু করব সেগুলো থেকে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। ঘাটতি বা বিনষ্ট পণ্য থেকে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের হবে না। আমি আবার বলতেছি, যতবার ইস্যু করব সবগুলো ইস্যুর যোগ করলেই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় পরিমাণটা বের হয়ে যাবে। কোনো ঘাটতি বা বিনষ্ট পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে না। তাহলে আমরা ইস্যু করছি, এখানে দেখো এই একটা ইস্যু করছি আর এই একটা ইস্যু করছি। তাহলে দেখো এখানে ইস্যু করছি আমরা সেম, এই যে এখানে যেভাবে আছে এখানেও সেভাবে নামাবো, আর এখানে যেটা ইস্যু করছি এখানে যেভাবে আছে এখানে কিন্তু সেভাবে নামাবো। এখন এই সব টাকা যোগ করলে আমাদের আসবে 14,600 টাকা, আর এই সব একক যোগ করলে আমাদের আসবে 1300 একক। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। এটা বিক্রিত পণ্যের একক, আর এটা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ মানে টাকার পরিমাণ। আশা করি তোমরা এই 8 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পারছো। তারপর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও যাতে তারা একটু হলেও উপকৃত হয়। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।